2026 বিশ্বকাপে পর্তুগালের পথ চলা কেমন হতে পারে সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। পর্তুগালকে এবারের যে বিশ্বকাপ হতে যাচ্ছে বা বিশ্বকাপ চলছে সেটাতে অনেকেই ফেভারিটের তালিকায় রেখেছেন, টপ 3টি টিমের তালিকায় অনেকে রেখেছেন দেখলাম, এবং বেশ কয়েকটি জরিপে পর্তুগাল শিরোপা জিততে পারে বলে দাবি করেছে তো বা মতামত দিয়েছে। ইএ স্পোর্টস, তারপরে সিমসন কার্টুন সহ আরো অনেক জায়গায় পর্তুগালের নাম আছে বা শুনেছি, দেখেছি এই অবস্থাটি। তো তাদের যে স্কোয়াড বা তাদের যাত্রা পথ কেমন হতে পারে এসব নিয়ে একটু কথা বলবো আর কি। পর্তুগালের এই দলটা মোটামুটি রবার্তো মার্টিনেজের আন্ডারে ভালো একটা রিদমে আছে বলা চলে, এবং পর্তুগাল কিন্তু গত বছর যে নেশনস লিগটা হলো সেটাতে চ্যাম্পিয়ন হয়েছিল, স্পেনকে হারিয়ে ওই নেশনস কাপের চ্যাম্পিয়ন হয়েছিল টাইব্রেকে হারিয়ে। তো বলা চলে যে তাদের জন্য একটা মোমেন্টামের দরকার ছিল, মোমেন্টামটা তারা পেয়েছে, কিন্তু এক বছর পর আসলে তাদের যে স্কোয়াড তাতে আসলে তাদের সম্ভাবনা কেমন সেটা নিয়ে আলোচনার বিষয় আছে। তো পর্তুগালের যে জিকে আছে, জিকে হিসেবে নেওয়া হচ্ছে ডিয়েগো কস্তা, তারপরে রুই সিলভা, জোসে সা। এর মধ্যে ডিয়েগো কস্তাই পর্তুগালের 1 নম্বর গোলরক্ষক, এবং সবকিছু ঠিক থাকলে সেই গোল বা সামলাবে, এবং সে কিন্তু পেনাল্টিতেও ভালো একজন গোলকিপার, এবং এমনিতে সর্বোপরি বেশ ভালো একজন গোলকিপার। এছাড়া রুই সিলভা বা জোসে সাও ভালো গোলকিপিং করে, মোটামুটি মানে চলে, যেটা আছে খারাপ না, সেই হিসেবে বলা চলে গোলকিপিং পজিশন নিয়ে তাদের চিন্তা তেমন কারণ নেই। আর ডিফেন্সে আছে এই ক্যান্সেলো, রেনাতো, ভেগা, নেলসন সেমেদো, নুনো মেন্ডেস, রুবেন ডিয়াজ, গঞ্জালো ইনাসিও, ডালত, টমাস আরুজো, তারপরে ম্যাথিয়াস নুনেজ। এর মধ্যে রুবেন ডিয়াজ, তারপরে নুনো মেন্ডেস এরা খেলবে এটা নিশ্চিত। ক্যান্সেলো আছে, তারপরে ডালট আছে, এরা কেমন করে এটা একটা মানে দেখার বিষয়। রুবেন ডিয়াজের সিটির হয়ে মৌসুমটা খুব বেশি ভালো গিয়েছে সেটা বলা যাচ্ছে না, তার ফর্মও খুব একটা ডিসেন্ট ছিল সেটা আমার মনে হয় না আর কি। তো সেই হিসেবে বিশ্বকাপে কেমন করে এটা একটা বিষয় আছে। আর ফুটবলের মিড হচ্ছে এই মুহূর্তে আমরা যদি কম্পেয়ার করি, হিসেব করে সেরা 3টা মিডফিল্ড যে লাইন আপ সেটার মধ্যে একটা পর্তুগাল, এটা মানে নিঃসন্দেহে বলা চলে মোটামুটি। বা আমি যদি এটা দাবি করি তাহলে আমার সাথে মনে হয় না কেউ মানে আপত্তি করবে। তাদের মিডে আছে ব্রুনো ফার্নান্দেজ, তারপরে জোয়াও নেভেস, তারপরে ফ্রান্সিসকো ট্রিনিকাও, বের্নার্দো সিলভা, ভিতিনহা এবং সামু কস্তা আর কি। তো এর মধ্যে ভিতিনহাকে নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই। ভিতিনহা হচ্ছে বর্তমানে যদি সেরা 2জন মিডফিল্ডারের নাম নেই, একজন ভিতিনহা আর একজন হচ্ছে পেড্রি, মানে ইনফর্ম যে এটা তারা এই 2জন হচ্ছে মোটামুটি। আপনি এই 2জনের মধ্যে একজন, 2জন মিডফিল্ডারকে সবসময় দলে পেতে চাইবেন, এই টাইপের মিড আর কি বলা চলে। মানে এতে ড্রিম সাইনিং হতে পারে আপনার ক্লাবের জন্য, এই টাইপের মিড বলা চলে। তো এই আছে, আর এছাড়া ব্রুনো ফার্নান্দেজ তো আছেই। আর এটা যেটা আছে আমার ধারণা আর কি, পর্তুগালের যে মিড তাতে একাদশে এতে ব্রুনো ফার্নান্দেজ, তারপরে নেভেস এবং ভিতিনহা স্টার্ট করবে। আর এতে তো সাব হিসেবে বের্নার্দো সিলভা, ট্রিনিকাও এরা তো আছেই। তবে আমার এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে আমার একটা মানে সন্দেহ হচ্ছে, ব্রুনো ফার্নান্দেজ কেন যেন মনে হয় যে তার বেস্ট আউটপুটটা অনেক সময় দিতে পারে না। তো ওয়ার্ল্ড কাপে তার বেস্ট আউটপুটটা আমরা মোটামুটি যাই হোক মানে পেয়েছিলাম, কিন্তু তার ইউরো বা এগুলোতে দেখেছি যে সে সবসময় অনেক কনসিস্টেন্ট জায়গাটা ওইটা কেন যেন সে ক্যারি করতে পারে না বলে মনে হয়। মানে সে ভালো খেলে, তার মান নিয়ে কোয়ালিটি কোনো এনে ন্যাশনালে যা খেলে খারাপ খেলে সেটা বলবো না, কিন্তু একটা বিষয় আছে না যে
একটা মোমেন্টাম ক্রিয়েট করে দেওয়া, ওই জিনিসটাতে সে কিছুটা মনে হয় যে পিছিয়ে আছে। তো পর্তুগালের যে স্কোয়াড এবার বিশ্বকাপ জেতার মতো স্কোয়াড, এটা বলায় আগের ভিডিওগুলোতে আমি বলেছি পর্তুগালের নাম যতবারই এসেছে, কিন্তু কথা হচ্ছে পর্তুগালকে জিততে হলে ব্রুনো ফার্নান্দেজকে জ্বলে উঠতে হবে পর্তুগালের ইয়াতে, এবং বল সাপ্লাইয়ের দিকে মানে সে যত ভালো বল সাপ্লাই দিতে পারবে ততই পর্তুগালের সম্ভাবনা বাড়বে, এটাই হচ্ছে বিষয়। আর ভিতিনহাকে নিয়ে তো বললামই, ভিতিনহার বিষয়ে, ভিতিনহার নাম মনে আসতে আমার ব্রাজিল ফ্যান হিসেবে একটু আফসোস লাগে। ও কিন্তু ব্রাজিলিয়ান অরিজিনের, কিন্তু পর্তুগালকে খেলার জন্য বেছে নিয়েছে, এটা হচ্ছে আমার আফসোসের জায়গা। তো যাই হোক, আসলে আফসোস বলতে থাকলে ভালো হতো এই আর কি। আমি আবার একটা বিষয় হচ্ছে, আমার দলে যে নেই তাকে নিয়ে আমি খুব একটা ভাবি না, আমার যারা আছে তারা হলেই আমি খুশি, এবং এদেরকে নিয়ে আমার রেজাল্ট বের করতে হবে, আমি এটাতে বিশ্বাস করি আর কি। তারপরও মানে এটা খারাপ লাগছে যে নিজে ব্রাজিলকে না বেছে নিয়ে সে পর্তুগালকে বেছে নিয়েছে, এটা আর কি। এটা অবশ্য পর্তুগালের অনেক খেলোয়াড়ই আছে, অতীতে খেলেছে, জোয়াও মুটিনহো ও ছিল ব্রাজিলিয়ান অরিজিনের, তো এটা নতুন কিছু নয় আসলে। তারপরে পেপে ছিল ডিফেন্ডার, ও কিন্তু ব্রাজিলিয়ান ছিল, ব্রাজিলিয়ান অরিজিনে ছিল। যাই হোক, সেটা বিষয় না, এখন অন্য আলোচনায় ফিরি। সেটা হচ্ছে পর্তুগালের যে ফরওয়ার্ড লাইন আপ, এটাতে আছে রোনালদোকে নিয়ে আসলে আর কি বলবো, 41 বছর বয়সে মোটামুটি যা খেলে যাচ্ছে সেটাও অনেক। স্ট্রাইকারের টাইমেও এই এটা করা যায় না বা করতে পারছে না, সেটা তো আমরা দেখছি। যদিও তাকে নিয়ে তার হেটাররা, যারা আর্জেন্টিনার ভক্ত বা বার্সেলোনার ফ্যান, তারা অনেকেই বলে যে রোনালদো অবসর নিচ্ছে না কেন, এটা নিয়ে হাউকাউ করে আর কি। তো যাই করুক, কিন্তু এটা হচ্ছে কথা যে পর্তুগাল কিন্তু গত বছর যে ন্যাশনাল লিগ জিতিয়েছে, সেটাতে রোনালদো কিন্তু পর্তুগালকে ম্যাচে ফিরিয়েছিল গোল করে, এবং যে পজিশন সেন্স রোনালদো, এই পজিশন সেন্স দিয়ে রোনালদো এখনো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার যোগ্যতা রাখে এবং ক্যাপাবিলিটি আছে। আর রোনালদো হচ্ছে সবচেয়ে পূর্ণাঙ্গ খেলোয়াড় অ্যাটাকিং লাইন আপে। পূর্ণাঙ্গ খেলোয়াড় বলতে এটা হচ্ছে সে দুই পায়ে দক্ষ এবং হেডে ভালো, এবং অ্যাটাকিং লাইন আপেও সে একটা সময় পর্যন্ত সব জায়গায় সে খেলে এসেছে, তার মতো করে খেলেছে। হয়তো আমাদের পছন্দ যেটা চোখের জন্য অ্যাস্থেটিক ফুটবল যেটা বলা চলে, যেটা মেসি খেলে, ওই রকম ফুটবল সে কখনো খেলেনি। তার খেলাটা হচ্ছে চোখ ঢালানো খেলা। হঠাৎ করে খেলবে, মানে কি করে খেলবে হঠাৎ করে আপনি ধারণা করতে পারবেন না। হুট করে বাইসাইকেলে গোল করে দিচ্ছে, তো হুট করে হেডে লাফিয়ে উঠে, যে উচ্চতায় লাফিয়ে উঠে এরপরে হেডে গোল করে বসলো, যে অবিশ্বাস্য। আবার ফ্রি কিকও সে ডিসেন্ট ছিল, বেশ ভালো ছিল। তো ফ্রি কিকের যতগুলো ধরন আছে সবগুলো ধরনের গোল করতে পারতো। যদিও 14 সালের পর থেকে শোনা যায় যে এরপর থেকে তার ফ্রি কিকের এটা কমতে থাকে, ফ্রি কিকে গোল করার ক্যাপাবিলিটিটা। তারপরও এখনো প্রায় তার নামের পাশে 70টার মতো ফ্রি কিক গোল আছে। সেট পিস থেকে শুরু করে মানে রোনালদো যেটা আছে এখনো যেটা আছে সেটাও অনেকে প্রাইম টাইমে নেই, এটা হচ্ছে কথা আর কি। তো এই কারণে আমি রোনালদোর উপরেই কোচ যেহেতু বাজি হচ্ছে আমার সমস্যার কথা। আর আমি যেহেতু রোনালদোর ফ্যান, সেই হিসেবে বলবো যে রোনালদোর উপর বিশ্বাস আরও একবার রাখতেই পারি। তবে রোনালদোকে যত কিছু খেলতে হলে, নিজের বিশ্বকাপ জিততে হলে নিজেকে উজাড় করে দিতে হবে, এটা হচ্ছে কথা। আছে নিজেকেও একটু আরো বেশি ইনভলভ করতে হবে টিম বিল্ড আপে। টিমের এই যে গেম প্ল্যান, সেটাতে যাতে ঠিকভাবে বিল্ড আপ হয়, সেই জন্য ভালোভাবে আরো একটু স্টেপ আপ করতে হবে, তাহলে পর্তুগালের সম্ভাবনা বাড়বে। আর এছাড়া তার সাথে আছে ফেলিক্স, গঞ্জালো রামোস, ফ্রান্সিসকো কোয়েনসিকাও, তারপরে গঞ্জালো গেদেস, পেড্রো নেতো, রাফায়েল লিয়াও। এর মধ্যে পেড্রো নেতো তার সাথে স্টার্ট করতে পারে এতে, আর ফেলিক্স আছে। তো গঞ্জালো রামোস হয়তো সাব হিসেবে নামবে, তবে গতবারের মতো যদি অবস্থা তাহলে আবারও যদি ফেল করে তাহলে রোনালদোকে মানে হয়তো ক্যাচার লাগে, তাহলে হবে আর কি। গতবার যেটা করেছিল সান্তোস পোকার মতো একটা কাজ করলো, করে রোনালদোকে সাব করে হলো একাদশে রাখা বন্ধ করে দিল। 2 ম্যাচে আছে, 1 ম্যাচে 6-1 জিতেছে, এই জন্য হলো পরের ম্যাচে মরক্কোর সাথে সাব হিসেবে হলো, কিন্তু ততক্ষণে গোল খেয়ে যখন হলো রোনালদোর
কনফিডেন্স লেভেলটা অনেক হয়ে গেছিল এবং ফলাফল তো দেখাই দিয়ে। তো এছাড়া এমনিতে যেটা আছে, এবার যদি পর্তুগালকে জিততে হয়, দিন শেষে আমি মনে করি যে রোনালদোকে তার দলকে পুরোপুরি সাপোর্ট দিতে হবে। রোনালদোকে যদি পুরো টিম মিলে সাপোর্ট দিতে পারে, রোনালদো হতাশ করবে না বলে আমার বিশ্বাস। আর রোনালদোকেও নিজেকে আরো বেশি ইনভলভ করার চেষ্টা করতে হবে, নিজের সাধ্যে সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে। যতটুকু ক্যাপাবিলিটি আছে সেটা যদি সেই ইউটিলাইজ করতে পারে, তাহলে পর্তুগাল ভালো করবে, এটা আমি মনে করি। আর এছাড়া যে রাফায়েল লিয়াও এর ফর্ম খুব একটা ভালো না, তবে আর রাফায়েল লিয়াওকে কেন যেন আমার কাছে মানে আমি ভরসা রাখতে পারি না পর্তুগালের অ্যাটাকিং এতে, কিন্তু তার খেলা কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর এতে আছে, কিন্তু মানে আমি করতে পারি না। এখন দেখা যাক, যদি রাফায়েল লিয়াও সুযোগ পায় তাহলে পরে। কিন্তু আমি যে প্লেয়ারটাকে মিস করবো পর্তুগালের এতে, সেটা হচ্ছে ডিয়েগো জোতা। ডিয়েগো জোতার সাথে 2020 ইউরোতে রোনালদোর যে যুগলবন্ধিটা, সেটাতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। জোতার সাথে মনে হয়েছিল যে রোনালদোর একটা আলাদা কানেকশন ছিল। তো জোতা 22 বিশ্বকাপও মিস করেছিল, এই বিশ্বকাপে হয়তো থাকলে থাকতো, স্টার্টে করতে পারতো রোনালদোর সাথে, কিন্তু আসলে তার প্রস্থানটা আসলে কি বলবো, এটা আমার খুব ফেভারিট একজন প্লেয়ার ছিল, কিন্তু আসলে তাকে মিস করবোই। তো তার জন্য হলো পর্তুগালের উচিত নিজেদের সর্বস্বটা দিয়ে খেলা, তাহলে পর্তুগালের সম্ভাবনা আছে। পর্তুগাল বিশ্বকাপ জিতবেই, সেটা আসলে বিশ্বকাপ শেষ পর্যন্ত একটা দলে জিতবে, কিন্তু পর্তুগাল সেমি পর্যন্ত যেতে পারবে বলে আমি মনে করি, যদি তারা তাদের সর্বস্বটা দেয়। এর মধ্যে তবে তাদের বাধা বিপত্তির একটা বিষয় আছে, আর্জেন্টিনার সাথে কিন্তু তাদের যদি নিজ নিজ গ্রুপে যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল চ্যাম্পিয়ন হয়, তাহলে কোয়ার্টারে দুই দেখছে। কথা হচ্ছে আসলে আপনি জিততে হবে, আপনাকে জিততে হবে, এটা তাদের পরিপক্ষকে এটা ভাববার সময় নেই, এটা এবার কেউ খেলেও না। তো নেশনস লিগে জার্মানিকে পর্তুগাল হারিয়েছিল, সেটাও কি সেই 2000 সালের পর গিয়ে, প্রায় 25 বছর পরে গিয়ে পর্তুগাল কোনো টুর্নামেন্টে জার্মানিকে হারাতে পেরেছিল। তো এটা বিশাল ইয়াতে আছে। তো তারা যে জিতেছিল, অর্থাৎ সেরাদের হারিয়ে জিততে হয়, এটা হচ্ছে প্রতিপক্ষকে এটা ভাবলে চলবে না। খেলা নিজেদের উজাড় করে দিয়ে খেললে হয়তো ভালো কিছু সম্ভব। যদি কোয়ার্টার বের হতে পারে, এরপরও তারা শক্ত প্রতিপক্ষ পেতেই পারে। প্রতিপক্ষে এবার যেহেতু দল বেশি উঠবে পরের রাউন্ডে ইয়াতে, তাই সেই ক্ষেত্রে 32টা দল পরের রাউন্ডে যাবে, অর্থাৎ নক আউট পর্বে একটা ম্যাচ পাওয়ার কারণে হচ্ছে 32টা দল যাবে। আগে 16টা দল দ্বিতীয় রাউন্ডে যেত, এবার 32টা দল যাবে। তো বিশ্বকাপের দল বাড়ার কারণে এই জিনিসটা হয়েছে, যার কারণে এবার পড়ার শক্তিগুলো বেশিরভাগই পরের রাউন্ডে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে অনেক কোনো ম্যাচে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, এই আর কি। এই জন্যই বলবো যে যদি জিততে হয় পর্তুগালকে বিশ্বকাপে বিশ্বকাপ ছুঁয়ে দেখতে হলে প্রথমবারের মতো তাদেরকে অনেকগুলো কঠিন হার্ডলস পেরোতে হবে। এখন রোনালদোর যদি বয়স, যদি সেরা প্রাইম টাইমটা থাকতো, তাহলে এই টিমটা থাকতো, তাহলে বলতাম যে আমি আরো একটু ব্রেভলি বলতাম যে না, পর্তুগাল চ্যাম্পিয়নই হবে, ওইটাই করতাম। তবে আমি আপাতত ওইটা না বলে সেফ পজিশনে থাকতে চাই যে পর্তুগাল সেমি পর্যন্ত যাওয়ার মতো দল। এখন কথা হলো হার্ডলস গুলা তারা কিভাবে পার হতে পারে কিনা, কিভাবে পার হবে বা পার হতে পারে কিনা, সেটা হচ্ছে বিষয়। আর পর্তুগালের আচ্ছা, পর্তুগাল এবং ইংল্যান্ড এবং ব্রাজিল, এই তিন দল কি বিশ্বকাপের জন্য একদম ফেভারিটের তালিকা না থাকলে, ইংল্যান্ড বা তো আছে ফেভারিটের তালিকায়, কিন্তু ব্রাজিল কিন্তু ফেভারিটের তালিকায় নেই। তো সেই হিসেবে এবার অনেকে ব্রাজিলকে সেই তালিকায় রাখছে না, কিন্তু তারপরও ব্রাজিল জিতলে কেউ খুব একটা অবাক হবে না, কারণ ব্রাজিল হচ্ছে ফুটবলের সবচেয়ে কুলিন দল যদি বলা হয়, সেটা হচ্ছে ব্রাজিল। তো কিন্তু পর্তুগাল, ইংল্যান্ড এবং ব্রাজিল তিন দলেরই বিশ্বকাপ জেতার ক্ষেত্রে একটা নেগেটিভ সাইড আছে, সেটা হচ্ছে তাদের কোচটা কিন্তু ভিনদেশী, অর্থাৎ নিজ দেশের কোচ, স্বদেশী কোচ না। আর বিশ্বকাপ এখন পর্যন্ত স্বদেশী কোচ ছাড়া কোনো দেশই জিততে পারেনি। তো তিন দলের মধ্যে বিশ্বকাপ জিততে হলে নিজের ইতিহাসকে বদলাতে হবে। আর আসলে ইতিহাস বা নতুন করে লিখতে হবে, ইতিহাস কিন্তু নতুন করে তৈরি করে অনেকেই। তো দেখা যাক এরা সেটা করতে পারে কিনা। যদি করতে পারে তো আসলে কিংবদন্তির তালিকা চলে যাবে
রোনালদো অলরেডি এত কিছু পর রোনালদো কিন্তু বিশ্বকাপ ট্রফি নেই, রোনালদোকে নিয়ে বিশ্বকাপ যেটা নিয়ে পুরো চাপেও কখনো আসলে পড়তে হয়নি অন্তত 22 সালের আগ পর্যন্ত। কারণ রোনালদো ওর টিম পর্তুগাল সবসময় র্যাঙ্কিং এর সেরা 10-এর ভেতরে থাকলেও পর্তুগালের টিমটা মোটামুটি সবাই করতো যে মাঝারি মানের টিম, এবং সেটাই ছিল সত্যি, যার কারণে পর্তুগালের উপর এক্সপেকটেশন কখনোই খুব একটা বেশি ছিল না। এখন এবার যে দল আছে এটা দল খারাপ নয়, তবে অনেকের ফর্ম গত বছরের সাথে এই বছরের তুলনা করলে সবার ফর্মটা কিন্তু সেম ফর্মটা কিন্তু এখন নেই, এটা মাথায় রাখতে হবে। তারপরও এটা মাথায় রাখার পরেও বলতে হয় যে পর্তুগালের যে স্কোয়াডটা ওভারঅল স্কোয়াড এবার তারা ভালো করতে পারে, কারণ 22 সালেও তাদের স্কোয়াডটা খারাপ ছিল না, কিন্তু 22 সালে তাদের যে একটা আর্জেন্টিনার স্কোয়াডে যেমন নতুন মুখগুলো আনলক হয়েছিল, আলভারেজ, তারপর এন্ড্রু ফার্নান্ডোরা, ম্যাকালিস্টাররা অনেক ভালো খেলেছিল নতুন খেলতে এসেই, নতুন বড় টুর্নামেন্টের চাপের সাথে মানিয়ে নিতে পেরেছিল। পর্তুগালের টিমটা কিন্তু শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেনি, সে পর্তুগালও ভালো খেলছিল কিন্তু সেই মোমেন্টাম তারা ধরে রাখতে পারেনি। ব্রাজিলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, গত বিশ্বকাপে তারা মোমেন্টাম করতে পারেনি, এটা ব্রাজিলকে নিয়ে ভিডিও করলে বলবো। তবে পর্তুগালের নিয়ে বলতে গেলে বলা হয় যে গত 4 বছর আগে 22 বিশ্বকাপে যে দলটা ছিল ওইটার অনেক প্লেয়ারই এখানে আছে, এবং তাদেরকে বিশ্বকাপে তাদের সেটা দিতে হবে যদি বিশ্বকাপ জিততে হয়। বিশ্বকাপ জেতা তো পরের কথা, আগে তারা যদি মোট কথা তাদের দ্বিতীয় রাউন্ড থেকে কঠিন পরীক্ষা শুরু হবে, তো এই জন্য তাদেরকে সর্বস্বটা দিয়েই খেলতে হবে, কোনো মানে পাহাড় কানোর কোনো সুযোগ নেই, এই হচ্ছে কথা। তো দেখা যাক পর্তুগাল কেমন করে। আর এতে আছে পরবর্তী ভিডিওতে সম্ভব আমি চেষ্টা করবো ব্রাজিলকে নিয়ে কিছু বলতে। সে পর্যন্ত আমার দ্য স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং আমার ফেসবুক টাইমলাইনে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ।